গ্রেফতারের 14 মাস পর ব্যাংশাল কোর্ট জামিন দিয়ে দিল জ্যোতিপ্রিয় মল্লিককে এবং কিছু শর্ত আরোপ করা হয়েছে, কিন্তু আজকে জামিন দিতে গিয়ে কোর্ট বলল কি, আদালতে হলোটা কি? রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী আরো বিস্তারিত বলতে পারবেন। দেখো, আদালতে আজকে সওয়াল জবাব সেভাবে হয়নি, আজকে অর্ডারটাই ইস্যু হয়েছে এবং একটা 29 পাতার নির্দেশে বিচারক কিন্তু পরতে পরতে ব্যাখ্যা করেছেন যে আইনগতভাবে জামিনের আবেদনের শুনানির পক্ষে সপক্ষে কি সওয়াল জবাব হয়েছিল এবং তারপরে আদালতের কি পর্যবেক্ষণ এবং তারপরে কোন কোন শর্তে তাকে জামিন দেওয়া হলো। তাকে একাধিক শর্তে জামিন দেওয়া হয়েছে। পাসপোর্ট জমা রাখতে হবে, তার মোবাইল নাম্বার তদন্তকারী অফিসারের কাছে থাকবে, তাই তিনি প্রত্যেকটা শুনানির সময় কোর্টে হাজির হবেন, তিনি সহযোগিতা করবেন এবং আরও অন্যান্য শর্ত রয়েছে, তিনি কাউকে প্রভাবিত করবেন না। কিন্তু আজকে পরতে পরতে ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে কিন্তু বিচারক তার এই জামিন দেওয়ার যে নির্দেশ তাতে বিদ্ধ করেছেন এবং কোন কোন জায়গায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং তাদের ইন্টেনশন অর্থাৎ তাদের যে একটা দূরভিসন্ধি কাজ করেছে এই রকম মতামত, এইরকম মন্তব্য এবং ব্যাখ্যা এই অর্ডারশিটে রয়েছে। যেমন একটা জায়গায় বিচারক বলেছেন তার নির্দেশে যে 24শে ডিসেম্বর আচমকাই এই মামলায় 3 জনকে গ্রেপ্তার করে ইডি কোর্টে প্রডিউস করে। তারা হলেন শান্তনু ভট্টাচার্য, সুব্রত ঘোষ এবং হিতেশ চন্দ। এই 3 জনের বয়ান ইডি প্রায় 1 বছর আগে রেকর্ড করেছিল, কিন্তু তাদেরকে আচমকা এই গত বছরের 24শে ডিসেম্বর অর্থাৎ মাত্র 15-20 দিন আগে তাদেরকে আচমকা যখন জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি চলছে তখন তাদেরকে গ্রেপ্তার করে আদালতের সামনে হাজির করা হয় এবং আদালত এতে মনে করছে যে তদন্তকারী এজেন্সির একটা কোনো দূরভিসন্ধি ছিল, যে কারণে 1 বছর আগে যাদের বয়ান নেওয়া হয়েছে 1 বছর পরে তাদেরকে আচমকা এই জামিনের মামলার শুনানির সময় গ্রেপ্তার করা হলো। এইটা এই নির্দেশনামায় উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে কোনোভাবে এই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বিচার ব্যবস্থাকে একটা প্রভাবিত করার চেষ্টা করছিল বলে আদালতের মনে হয়েছে এবং এটাও একটা জামিন দেওয়ার পক্ষে কারণ। দ্বিতীয়ত, এই মামলায় বাকিবুর রহমান এবং আরও 2 জনের জামিন হয়ে গিয়েছে এর আগে এবং গোটা তদন্ত প্রক্রিয়াটায় ইডির এমন কিছু পদক্ষেপ আদালত অবজার্ভ করেছে যেখানে মনে হয়েছে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অর্থাৎ টাকা নয় ছয়ের যে নির্দিষ্ট আইনে তদন্ত করার এখতিয়ার বেঁধে দেওয়া আছে ইডির ক্ষেত্রে, তার বাইরে গিয়ে ইডি অনেক জায়গায় তদন্ত করেছে। ইডি বিভিন্ন সময় তাদের অকাট্য প্রমাণ নথি হিসাবে পাতার পর পাতা নথি দিয়েছে, কিন্তু লুজ শিট অর্থাৎ এমনি এরকম পাতায় লেখা কোনো নথি কখনোই অকাট্য প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারে না এই মামলায় আদালতের কাছে। এটাও আদালত তাদের নির্দেশনামায় উল্লেখ করেছে। যখন এই প্রিভেনশন অফ মানি লন্ডারিংয়ে কাউকে অভিযুক্ত করা হয়, কাউকে দোষী সাব্যস্ত করার দিকে এজেন্সি এগোয়, সেই ক্ষেত্রে একটা মানি ট্রেল বলে একটা প্রসঙ্গ আছে, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে যখন দেখা যায় যে টাকা একটা জায়গা থেকে নয় ছয় হয়েছে এবং যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ এক্ষেত্রে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক তার অ্যাকাউন্টে সেই টাকাগুলো এসে নিরবিচ্ছিন্নভাবে ঢুকেছে, এটাকে বলা হয় আনব্রেকেবল চেন। সেইটা কিন্তু এই অভিযুক্তের পক্ষে সেই রকম কোনো নথি প্রমাণ দেখানো যায়নি এবং এই বিভিন্ন রকম কারণ রয়েছে এই জামিনের নির্দেশ দিতে গিয়ে তিনি বিচারক কিন্তু এগুলো পরতে পরতে ব্যাখ্যা করেছেন এবং সেখানে বলার বিষয় একটাই যে ইডি যারা এতদিন ধরে বিপুল পরিমাণ একটা দুর্নীতি হিসাবে তদন্ত করছিল এবং বারবার জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের বিরোধিতা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিচারক কিন্তু দেখিয়েছেন যে একটা ওভারস্টেপ করে বিচার ব্যবস্থাকে ইনফ্লুয়েন্স করে নতুন করে অ্যারেস্ট করে এনে বিভিন্ন রকম উপায় এই জামিনের বিরোধিতা করার চেষ্টা করা হয়েছে, যেটা অভিপ্রেত নয় একটা কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে এবং বিভিন্ন যে আইনি প্রেক্ষাপট রয়েছে সেগুলো ব্যাখ্যা করেই আজকে তাকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। রাজশ্রী, তোমাকে ধন্যবাদ। আমি বলছি